আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের নিহত 2, আহত 19। এদিকে জেনিন ছাড়ছে ইসরায়েলি বাহিনী, পাল্টা হামলায় নিহত 1। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীতল যুদ্ধ নাকি শীতল শান্তি। আরও জানিয়ে দেব সাংহাই সহযোগিতা সংস্থা পুতিনকে রক্ষা করতে পারবে কি তারা। সুইডেনে কোরআন অবমাননা জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে 24 দিনে নিহত 15 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত 2, আহত 19। ইউক্রেনের উত্তরাঞ্চলের সুমি শহরে রাশিয়া ড্রোন হামলা চালায়। এতে কমপক্ষে 2 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার এ হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের দাবি, একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সুমির আঞ্চলিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় বলেছে, শহরটিতে 4টি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে একটি অফিস ও 2টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এদিকে যুদ্ধক্ষেত্রগুলো দিন দিন ভয়াল আকার ধারণ করছে বলে স্বীকার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়া তার পূর্বাঞ্চলীয় 2টি যুদ্ধক্ষেত্র 1,80,000-এর বেশি সেনা মোতায়েন করেছে। গত সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া ভূখণ্ড আবার হারাতে শুরু করেছে ইউক্রেন। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন তার যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে 7 লাখ শিশুকে জোর করে অপহরণের যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। উল্টো বাচ্চাদের জীবন রক্ষা করতেই তাদেরকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়। জেনিন ছাড়ছে ইসরায়েলি বাহিনী, পাল্টা হামলায় নিহত 1। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে টানা 2 দিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েল। এর আগে 2 দিনের অভিযানে এ পর্যন্ত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও ইসরায়েলি বাহিনীকে পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পাল্টা হামলায় 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার। একই দিনে বিকেলে তেল আবিবের পিনচান রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে হামলায় অন্তত 8 ইসরায়েলি আহত হয়। এদিকে 2 জন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের ফিরতি কনভয় দেখেছেন। দখলদার সেনারা সামরিক বাহিনীর গাড়িতে চড়ে জেনিন থেকে পর্যায়ক্রমে বেরিয়ে যাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2 দিনের এ সামরিক অভিযানে 12 ফিলিস্তিনি ও 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। জীবন বাঁচাতে জেনিনের শরণার্থী শিবির ছেড়েছেন 3000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি সেনারা যদি ফিরে যান, তাহলে গত রবিবার মধ্যরাতে পশ্চিম তীরের জেনিন শহরে শুরু হওয়া এ অভিযান শেষ হতে পারে। এটি ছিল কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীতল যুদ্ধ নাকি শীতল শান্তি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাম্প্রতিক চীন সফরকে 2টি বৈশ্বিক পরাশক্তির সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সফরটি ভালো হয়েছে বলে মনে হচ্ছে এবং এই সফরসূচিতে ব্লিংকেন ও প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি বৈঠক অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কটি চিরকালই জটিল গোছের। বরাবরই তারা 1 পা এগোলে 2 পা পিছিয়ে যায়। এবারও তাই হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরাচার বলে আখ্যায়িত করার পর বেইজিং তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বাইডেনের বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন ও উস্কানিমূলক মন্তব্য বলে অভিহিত করেছে। ফলে দুই দেশের সেই সাপে নেউলে সম্পর্ক পুনরুজ্জীবিত করেছে। এরপরই ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাইডেন প্রশাসন লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের বিবৃতিতে চীন বিরোধী জোটকে ভারতকে আরও দৃঢ়ভাবে যুক্ত করার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র চীনের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ কোন দিকে যাবে তা নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয় নিয়ে ইদানিং বিস্তর বইপত্র লেখালেখি হচ্ছে। এই দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত নতুন একটি শীতল যুদ্ধে গড়াবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। উভয় পক্ষ না চাইলেও উত্তেজনাপূর্ণ সম্পর্ক শেষ পর্যন্ত অনিবার্যভাবে সামরিক সংঘাতে গড়াবে কিনা সেই প্রশ্ন দেখা দিচ্ছে। ভারী সামরিক সজ্জায় সজ্জিত তাইওয়ানের আশেপাশের এলাকায় ভুল বোঝাবুঝির কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বেঁধে যেতে পারে, এমন আশঙ্কা এশিয়া ও এশিয়ার বাইরের দেশগুলোর মধ্যে রয়েছে। তবে দুই দেশের সংঘাত
এড়ানো গেলেও তাদের অশান্ত সম্পর্ক বিশ্ব অর্থনীতি ও বিশ্ব রাজনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশ্বের জটিলতম এই দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে একটি নতুন বই প্রকাশিত হয়েছে, কোল্ড পিস অ্যাভয়েডিং এ নিউ কোল্ড ওয়ার। লেখক কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ডয়েল। এই বইয়ের লেখক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন শীতল যুদ্ধ লাগবে কিনা এবং সেই সম্ভাব্য শীতল যুদ্ধ বিগত শীতল যুদ্ধ থেকে কতটা আলাদা হবে তা দেখানোর চেষ্টা করেছেন। ডয়েল এই ধরনের শীতল যুদ্ধের ভয়াবহতার বিশদ আলোচনা করেছেন, তবে এই যুদ্ধ যে অনিবার্য তা তিনি মনে করেন না। তার বদলে তিনি মনে করেন যদি সুনির্দিষ্ট বিষয় উভয় পক্ষের সমঝোতার নীতি গ্রহণ করে তাহলে তাদের মধ্যে একটি শীতল শান্তির প্রতিষ্ঠা করা যেতে পারে। সাংহাই সহযোগিতা সংস্থা পুতিনকে রক্ষা করতে পারবে কি তারা? চীনের উদ্যোগে গঠিত আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও জোটটিতে ভারত, পাকিস্তান এবং রাশিয়ার মতো দেশগুলো রয়েছে। জোটের মূল লক্ষ্য হল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, মাদক পাচার ও সন্ত্রাস রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সহ আঞ্চলিক সমস্যা সমাধানে জোর দেওয়া। মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়ে গেল জোটের শীর্ষ সম্মেলন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এ জোটটি রাশিয়া তথা পুতিনের জন্য কি ত্রাতা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, কিংবা জোটটি কি পুতিন এবং রাশিয়াকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে একঘরে হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে? চীন ছাড়াও সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো হলো ভারত, রাশিয়া, কাজাখস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান। সর্বশেষ ইরানও সদস্য হয়েছে। এ জোটের বিশেষত্ব হলো এটি বিশ্বের মোট জনসংখ্যার 40% এককভাবে ধারণ করে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিশ্বের মোট জিডিপির 30% এককভাবে এ জোটের। জোটটির প্রকৃতি আসলে কি তা নিয়ে সন্দিহান অনেকে। এটিকে কেবল অর্থনৈতিক জোটও বলা যায় না, আবার সামরিক বা আঞ্চলিক জোটও বলা যায় না। বিশ্লেষকদের ধারণা ক্রমে এটি একটি বহুমেরুক বিশ্ব সৃষ্টি করে সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করে জোটের লক্ষ্য। মঙ্গলবার হয়ে যাওয়া সম্মেলনে চীন এবং রাশিয়া উল্লেখ করেছে যে জোটটি কেবল আর্থিক খাতে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে আরও বেশি কিছু করার সক্ষমতা রাখে। একই কথা প্রতিধ্বনিত হয়েছে সদ্য সদস্য দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কথাতেও। সুইডেনে কোরআন অবমাননা জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। সুইডেনে মসজিদের বাইরে কোরআন অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম বিশ্ব। এরই পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। পাকিস্তানের আহ্বানে এই বৈঠক ডেকেছে জাতিসংঘ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেনেভা ভিত্তিক জাতিসংঘ মানবাধিকার পরিষদের মুখপাত্র জানিয়েছেন চলতি সপ্তাহের শেষ দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষ বেড়ে যাওয়া বিষয় নিয়ে করণীয় কি হবে তা নিয়ে আলোচনা করা হবে। গত সপ্তাহে সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরের কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। স্টকহোম পুলিশ অনুমোদিত একটি বিক্ষোভ মিছিলের সময় এক ব্যক্তি এটি করেছিল। পরে বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামিক সংস্থা ও আইসি এ বিষয়ে করা পদক্ষেপের দাবি জানালে সুইডিশ সরকার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পোড়ানোর মতো ইসলাম বিদ্বেষী ঘটনার নিন্দা জানায়। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ঘটনা তীব্র নিন্দা জানায়। তারা এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সুইডিশ সরকারের তড়িৎ পদক্ষেপ নিতে আহ্বান জানায়। তবে সবচেয়ে কড়া প্রতিবাদ জানায় মরক্কো। দেশটি সুইডেনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। প্রায় একই ধরনের কাজ করে ইরান। সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের যোগদান আটকে দেয় দেশটি। স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনার পরপরই এর প্রতিবাদে ইরাকিরা বাগদাদের সুইডিশ দূতাবাসে ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অপমান করা যে বাক স্বাধীনতা নয় তা আমরা পশ্চিমা উদ্ধত জনগণকে ভালো করে শিখিয়ে দেব। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে 24 দিনে নিহত 15। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ হবে 8 জুলাই। নির্বাচনকে ঘিরে অশান্ত হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী বিজেপি, কংগ্রেস, বাম দল ও আইএসএফ এর সংঘর্ষ হচ্ছে। গতকাল সোমবারও সংঘর্ষ হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। নিহত হয়েছেন তৃণমূলের কংগ্রেসের এক কর্মী। গত 9 জুন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিন থেকে গতকাল পর্যন্ত 24 দিনে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমার আঘাতে মৃত্যু 15 জনের।